নুরুল হক নূর, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের আজকে প্রধান শিরোনামটা ছিল, 1 নম্বর শিরোনাম ছিল 40টি আসন পেতে পারে বিএনপি শরিকরা। এর মধ্যে বিএনপি 237টি আসনে তাদের প্রার্থীদের ঘোষণা করেছে, 63টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে আপনার একটি আসন আছে পটুয়াখালী 3, এবং আপনার দলের সাধারণ সম্পাদক তিনি ঝিনাইদহ 2 আসন থেকে দাঁড়াতে চান, সেখানকার প্রার্থীটাও বিএনপি কোনো প্রার্থী দেয়নি। এর মানে কি আমরা ধরে নেব যে আপনাদের সঙ্গে বিএনপির জোট হয়ে গেছে, নির্বাচনী জোট রেডি? না, ধরে দিয়ে অনুমান ভিত্তিক কথা বলে তো বাস্তবতা হবে না, বিকজ আমরা বিশেষ করে বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি চিঠি দিয়ে গত বছর গণঅভ্যুত্থানের পরপরই তাদের নেতাকর্মীদেরকে পটুয়াখালী 3 এবং ঝিনাইদহ 2 এর সহযোগিতার জন্য বলা হয়েছিল। সেটিকেও সে সময় পত্রপত্রিকা আসন ছেড়ে দেওয়ার বোধহয় নিউজ করেছিল। তো তখন আমরা বলেছিলাম যে বিএনপির সাথে আমাদের 2022 সাল থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের একটা মিত্রতার সম্পর্ক আছে, এবং বিশেষ করে এই লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা ছিলাম গণতন্ত্র মঞ্চ আরো বেশ কিছু দল। সেই সময় থেকে বিএনপির একটা ঘোষণা ছিল এই যুগপৎ আন্দোলনকারী দল সমূহকে নিয়ে জাতীয় সরকার করবে এবং নির্বাচন করবে। কিন্তু এই যে এখন যে নির্বাচনী জোটের বিষয়ে এখন পর্যন্ত আমাদের ওইভাবে চূড়ান্ত আলাপ আলোচনা হয় নাই। পাশাপাশি পত্রপত্রিকায়, গণমাধ্যমে আপনারা দেখেছেন আমরা বিএনপি জামাতের বাইরে একটা বিকল্প জোট গঠন নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। এনসিপি সহ আরো গণতন্ত্র মঞ্চ আরো অনেক দলের প্রতিনিধিরা আছে, জামাতের সাথে আমাদের বেশ কয়েকবার বসা হয়েছে। আমাদের এখনই জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা হয়নি। তবে বিএনপি হয়তো ধারণা করে যে তার মিত্র সংগঠনগুলোর যেই যেই জায়গায় ছাড়তে পারে সেই আসনগুলোতে কিছু জায়গায় ছেড়ে দিয়েছে, আবার কিছু জায়গায় প্রার্থী দিয়েছে। যেমন এনসিপির সাথেও বিএনপির আলাপ আলোচনা চলছে, যেটা তারেক রহমান ফিনান্সিয়াল টাইমসে বলেছেন। এবং আমরা তো যেহেতু রাজনৈতিক একটা দলের প্রধান বা এই সময়ের কে কোথায় কি আলোচনা করবো তো আমরা জানি। নাহিদ আমাদের এই আন্দোলনের অন্যতম নেতা, ঢাকা 11 থেকে নির্বাচন করবেন, সেখান থেকেও বিএনপি ছেড়ে দিতে পারে, যদি প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আবার বিএনপি তো বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, সেটা তার নির্বাচনী রাজনৈতিক কৌশল, এবং আমি মনে করি এই মুহূর্তে এটা বিএনপির একটা যথোপযুক্ত কৌশল সরকারকে নির্বাচনী লাইনে নেওয়ার জন্য এবং পুরো দেশকে নির্বাচনমুখী করার জন্য। কারণ তার একটা তৃণমূল পর্যন্ত বড় স্ট্রাকচার আছে, যে নির্বাচন মানুষের কাছে প্রত্যাশিত। সেখানে নির্বাচন নিয়ে কিন্তু সব ধরনের মানুষের মধ্যে একটা সন্দেহ সংশয়, যেখানে ভাই নির্বাচনটা কি হবে, আপনারা কি নির্বাচন করবেন, মানে সরকার কি দিবে, এটা একটা অনিশ্চয়তা। আমি নিজে অবাক হচ্ছি যে আসলে কেন এই অনিশ্চয়তা। তো সেই ক্ষেত্রে বিএনপি বড় দল হিসেবে কিছু কৌশলের অংশ হিসেবে যে নির্বাচনমুখী দেশকে নিয়ে যাওয়ার জন্য প্রার্থী ঘোষণা করেছে। আমার ধারণা বা যেটা আমার এই পর্যন্ত দেখে এসেছি বিএনপির মতো বড় দলগুলোতে বা যে সময় আওয়ামী লীগের ছিল, এটা প্রাথমিক তালিকাটারও আরো অনেক রদবদল হবে। আবার আমরাও যদি জোট করি বিএনপির সাথে কিংবা অন্যদের সাথে, সেখানে অবশ্যই তো সেই ক্ষেত্রে আমাদের যেই সম্ভাব্য জয়লাভ করার মতো আসনগুলো যেখানে আমাদের প্রার্থী আছে, সেগুলো থেকে তো আমরা এটা আসন সমঝোতা মধ্যে দিয়ে এটা ফয়সালা হবে। আমরাও একটু কিন্তু ইতিমধ্যে প্রায় 150 শতাধিক প্রার্থী আমাদেরও সিগন্যাল দেওয়া হয়েছে। গণতন্ত্র মঞ্চ কিন্তু 150 মতো প্রার্থী ঘোষণা করেছে, অন্য দলও কিন্তু ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণা যারা নির্বাচনমুখী দল তারা করতেছে, এটা একটা ভালো দিক। আবার বিএনপির সাথে বা অন্য কারোর সাথে জোট হয় কিনা সেটা আরেকটু তফসিলের সময়টা ঘনিয়ে আসলে বলা যাবে আসলে। কারণ এই দেশে যেটা বলে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, এবং রাজনীতিতে তফসিল ঘোষণা আগে অনেক ধরনের জোট এবং নয়া নানান ধরনের মেরুকরণ তৈরি হয়। 2007 সাল না 6 সালে যে ভোটের 11 দিন আগে কিন্তু নির্বাচন বন্ডুল হয়ে 111 ঘটে গেছে। তো এখনো দেশের পরিস্থিতিতে নির্বাচনের যাওয়ার মতো বা একেবারেই নির্বাচনী চূড়ান্ত পরিস্থিতির সিদ্ধান্ত নেওয়ার মতো আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের জন্য সময় হয়নি। আমি আপনার যখন বিএনপি আপনার আসনে বা আপনি যেখানে আসনে নির্বাচন করতে চান সেখানে প্রার্থী দেয়নি, আবার আজকে নাসিরউদ্দিন পাটোয়ারী এনসিপি নেতা তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে খালেদা জিয়া যে আসন 3টি আসনে দিয়েছে সেখানে এনসিপি প্রার্থী দিবে না। এবং তারপরে তিনি বলেছেন যে যেহেতু গণ আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন সেই ভিত্তিতে তারা তারেক রহমান এবং আপনার নামটা এসছে যে আপনার আসনে তারা প্রার্থী দিবেন বা একসাথে হয়ে কাজ করতে চায়। সব দলের কাছে আপনি বেশি জনপ্রিয় মনে হচ্ছে, সবাই আপনার আসনে প্রার্থী দিতে চাচ্ছে না। প্রথম হচ্ছে ধরেন আমি নাসিরউদ্দিন পাটোয়ারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যাচমেট বন্ধু, এই তার আলোচনা হেডলাইন করে আলোচনার মতো বিষয় আমাকে প্রাসঙ্গিক মনে করি না। এই কারণে যে বিষয়টি বলেছে যে খালেদা জিয়া বাংলাদেশের এই মুহূর্তে ব্যক্তিগত দিক থেকে দলীয় দিক থেকে সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী। তার আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা ধরেন আমার দলের কিংবা অন্য দলের অনেকে হইতেও চাবে না, তার প্রতি রেসপেক্ট দেখাইয়া। সেখানে এনসিপির মতো একটা দল তার 1 বছর হয় নাই, সে বলছে যে খালেদা জিয়া আসলে প্রার্থী দেবে, তার প্রার্থী আছে কিনা সেটাও তো সন্দেহ। আমার আসলে আমি রেসপেক্ট করি তাদের এই দৃষ্টিভঙ্গিটা ভালো, আমার আসলে তার ওই জন্য প্রার্থী নেই ভাই। 1 বছরে একটা দল তৈরি করা যায় না, 1 বছরে তো হয় নাই। ফেব্রুয়ারি থেকে এখন নভেম্বর, কয় মাস? 7 মাসের মতো, 6-7 মাসে বাচ্চা হয়ে গেলাম এই অবস্থার মতো। এটা দল তৈরি হয় এটা অনেক দিন সময়। আমরা এই যে ফেসিবাদের সময় 7-8 বছরে একটা স্ট্রাকচার দাঁড় করেছি, সেখানে এনসিপির এটাকে আমি খুব বেশি এই আলোচনাটাকে আমি গুরুত্ব দেই না। কিন্তু আমি একটা কথা বলে আমার একটা আপিল ছিল, এটা আমাদের দলীয় জায়গা থেকে, যে এটা আরো প্রায় মাস 2 আগে থেকে যে গণ অভ্যুত্থানের
অংশীজনদের মধ্যে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আসনে আমি না শুধু আমরা কেউ প্রার্থী দেবো না। এটা একটা রাজনৈতিক সহনশীলতার দৃষ্টিভঙ্গি যে জামাতের আমিরের আসনে অন্য বিএনপিও প্রার্থী দেবে না, খালেদা জিয়া তারেক রহমান আসনে কেউ কোনো দল আমরাও দিব না। এটা আপিল আমরা করেছিলাম পাবলিকলি। আজকে যে গণভোটের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, আপনার ওই পুরানো নিউজের লিঙ্ক ক্লিক করলে দেখবেন যে 2000 এই ঐক্যমত্য কমিশন গঠন হওয়ার পরে সর্বপ্রথম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা রাজনৈতিক দলগুলো গোটা দেশের মানুষের প্রতিনিধিত্ব করি না, শতভাগ প্রতিনিধিত্ব নাই, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য একটা গণভোটের আয়োজন করা যেতে পারে এবং এটা একটা গণভিত্তি দেওয়া হবে। এটা কিন্তু ওই সময় আমরা এলইডি বলেছিলাম, তখন অনেকে বলেছিল পাগল নাকি, এরা জানে, এরা শিক্ষিত, গণভোটকে আগে হয় নাকি, গণভোট তো সংসদ থাকা অবস্থা বিলের উপর হয়, এটা কিসের ভিত্তিতে গণভোট হবে? কিন্তু শেষ পর্যন্ত দেশ কিন্তু গণভোটের